উদুদা পাহাড়ের অশরীরী দানব। লিখেছেন শঙ্করসন রায়। যাবেন না হুজুর? আমার জিপের ড্রাইভার জোহান ও গাইড সুখলাল প্রায় সমস্বরে বলে উঠল, এই উদুদা পাহাড় অদৃশ্য দানবের আস্তানা। এখানে কোনো মানুষের পা পড়েনি। কয়লা খুঁজতে খুঁজতে মধ্যপ্রদেশের সুরগুজা জেলার উত্তর প্রান্তে উদুদা পাহাড়ের নিচে এসে দাঁড়িয়েছি। আমার ধারণা পাহাড়ের ভেতরে কয়লার বিপুল ভাণ্ডার আছে। পাহাড়ে চড়ে পরীক্ষা নিরীক্ষা করব ভাবছি, কিন্তু স্থানীয় লোকেরা সকলেই আমাকে বাধা দেয়। তারা বলে, পাহাড়ে মাটির নিচে একজন অশরীরী দানব ঘুমিয়ে আছে। বৃষ্টি পড়লেই তার ঘুম ভাঙে। সে তর্জন গর্জন শুরু করে দেয়। 100 বছর আগে ইংরেজ ভূবিজ্ঞানী ভ্যালেন্টাইন বলও এই পাহাড়ে উঠতে গিয়ে এ অঞ্চলের মানুষদের কাছ থেকে বাধা পেয়েছিলেন। বাধা না মেনে তিনি পাহাড়ে উঠেছিলেন। তিনি পাহাড়ে উঠতেই হঠাৎ বৃষ্টি নামল এবং ভাঙল দানবের ঘুম। তার তর্জন গর্জন শুনে ভয় পেয়ে তিনি পাহাড় থেকে নেমে এসেছিলেন। তার কথা আজও এখানকার মানুষদের মুখে মুখে ফেরে। গাইড সুখলাল বলল, বল সাহেবও তো আপনারই মতো কয়লা খুঁজতে এসেছিলেন। কয়লার খোঁজেই পাহাড়ে উঠতে চেয়েছিলেন, কিন্তু ওই দানর হাঁক ডাক শুনে নেমে আসার পর আর ওঠার চেষ্টা করেননি। আমি বললাম, বল সাহেব ভয় পেয়েছিলেন বলে আমি ভয় পাব? তাছাড়া এখন তো আকাশ পরিষ্কার, মেঘের ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। বৃষ্টি না পড়লে তো দানবটার ঘুমই ভাঙবে না। অনায়াসে আমি পাহাড়ে উঠে কাজ সেরে দিনের আলো থাকতে থাকতেই নিচে নেমে আসতে পারবো। না হুজুর, না। পাহাড়ের মাথায় গিয়ে পৌঁছতেই আপনার সারাটা দিন লেগে যাবে। তাছাড়া আকাশ পরিষ্কার দেখে মনে করবেন না যে মেঘ জমবে না। এই পাহাড়ের আনাচে কানাচে সব সময়ই মেঘ লুকিয়ে থাকে। যে কোনো সময়ে তারা আকাশকে ছেয়ে ফেলে বৃষ্টি ঝরাতে পারে। তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন, পাহাড়ে আমি চড়বই। গাইড হিসেবে তোমার কর্তব্য আমার সঙ্গে যাওয়া। আমাকে মাফ করবেন হুজুর, আমি আপনার সঙ্গে যেতে পারবো না। উদুদা পাহাড়ে দানবের আস্তানা। ওখানে যাওয়া মানে দানবের এলাকায় অনধিকার প্রবেশ। ঠিক আছে, একলাই যাব আমি। একলাই চলি। ঘন ঘাসের তলায় চাপা আছে বন্য প্রাণীদের পায়ে পায়ে তৈরি পথ। এই পথটাকে পা দিয়ে অনুভব করতে করতে এগিয়ে যাই। মানুষের আনাগোনা না থাকলেও বনের পশুদের উপস্থিতি চলতে চলতে অনুভব করি। চোখে না দেখলেও বুঝতে পারি যে তারা নিকটেই আছে। প্রায় 4 ঘন্টা চলার পর পাহাড়ের ওপরকার মালভূমির কাছাকাছি গিয়ে পৌঁছাই। এখানে ঘুরে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে গভীর উতরাই দেখতে পাই। গাছপালা দিয়ে চাপা পড়ে যাওয়ায় মনে হয় যেন একটানা সবুজ রঙের ঢল নেমেছে
নিচের সমতল ভূমির দিকে। তাকে বিশ্লিষ্ট করে একটি পাহাড়ি নদী বেগে নিচে নেমে যাচ্ছে। আমার সঙ্গে সার্ভে অফ ইন্ডিয়ার যে ম্যাপ আছে তার সঙ্গে স্থানীয় ভূচিত্রকে মিলিয়ে বুঝতে পারি যে এটা দুধি নদী। উদুদা পাহাড়ের ওপরকার এই মালভূমির মধ্যে কোথাও প্রচ্ছন্ন রয়েছে দুধি নদীর উৎস। নদী স্রোত মালভূমিকে ঢেকে রাখা গাছপালা লতাগুল্মের মধ্যে চাপা পড়ে যাওয়াতে তার উৎসটি কোথায় বুঝতে পারছি না। ওপরে মালভূমির ওপরে গিয়ে দাঁড়ালে হয়তো তা বুঝতে পারবো। দুধি নদীর উৎস খোঁজা আমার কাজ নয়, আমি খুঁজছি কয়লা। মালভূমির ওপরকার বন যতই ঘন হোক, গাছপালার ফাঁকে ফাঁকে কিছু পাথর দেখা যাচ্ছে। এই পাথরগুলোর মধ্যে কয়লাও থাকতে পারে ভেবে আমি আস্তে আস্তে চড়াই বেয়ে উঠতে থাকি। চড়াই না বলে খাড়াই বলা উচিত, কারণ পাথরের স্তূপ খাড়া হয়ে উঠে গিয়েছে উপরের দিকে। বন্যপ্রাণীদের পায়ে চলা পথ এখান দিয়েও উঠে গিয়েছে বলে তাকে অনুসরণ করে ওপরের দিকে যেতে পারি। শেষ পর্যন্ত মালভূমির ওপরে এসে দাঁড়িয়ে গাছপালার ফাঁকে ফাঁকে বেলে পাথরের স্তর দেখতে পাই। ঝুঁকে পড়ে বেলে পাথর পরীক্ষা করি, কারণ বেলে পাথরের তলায় কয়লা থাকার সম্ভাবনা। পাথর পরীক্ষা করতে করতে হঠাৎ মনে হলো অন্ধকার ঘনিয়ে আসছে। ওপরের দিকে তাকিয়ে দেখি যে আকাশে মেঘ ঘনিয়ে এসেছে। এতক্ষণ আকাশে ছিটে ফোঁটা মেঘও ছিল না। হঠাৎ এই মেঘের আবির্ভাব আমাকে অবাক করে। মেঘ জমার সঙ্গে সঙ্গে হঠাৎ বৃষ্টিও নামে। এমন প্রচণ্ড বৃষ্টি আগে কখনো দেখিনি। আকাশের মেঘ যেন জলপ্রপাত হয়ে নেমে আসছে। মেঘের স্তূপগুলো যেন একসঙ্গে তরলায়িত হয়ে সমস্ত বনকে ডুবিয়ে ফেলতে চলেছে। আমিও যেন ডুবে যাচ্ছি। বৃষ্টি যেন বন্যার আকার নিয়ে আমাকে ডুবিয়ে ফেলতে চলেছে। আত্মরক্ষার তাগিদে ছুটতে শুরু করি। গাছপালা, ঘাস ও লতাঝোপের দুর্ভেদ্য বাধা পেরিয়ে ছুটতে ছুটতে একটা বেলে পাথরের ঢিবির নিচে এসে দাঁড়াই। তার গা ঘেঁষে দাঁড়িয়ে একটা গহ্বরের মুখোমুখি হই। ঢুকে পড়ি তার ভেতরে। গুহার মধ্যে ঢুকতেই বুঝতে পারি যে এখানে আমি একা নই। কয়েকটা ভাল্লুক গা জড়াজড়ি করে বসে আছে। হয়তো এই গুহাটা ওদের আস্তানা, কিংবা হয়তো প্রচণ্ড বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য ওরা এখানে আশ্রয় নিয়েছে। ওরা আমার দিকে ভ্রুক্ষেপও করে না। বৃষ্টির বেগ বেড়েই চলে। আকাশ থেকে একসঙ্গে লক্ষ লক্ষ জলপ্রপাত যেন নেমে আসছে। একেই বোধহয় বলে ক্লাউড বার্স্ট। বয়ে পড়েছি। এহেন মেঘ ভাঙা দুর্যোগ সাধারণত পাহাড়ি অঞ্চলে ঘটে থাকে। বৃষ্টির বেগের সঙ্গে তাল রেখে গাছপালাগুলো প্রবল বেগে কাঁপতে থাকে। মনে হয় তারা যেন মূলশুদ্ধ উপড়ে বেরিয়ে আসবে।
বাইরের এই প্রমত্ততা ভালুকদের ভয়ে একেবারে নিস্পন্দ করে দেয়। গুহার দেয়াল ঘেঁষে পাথরের মতোই নিথর হয়ে বসে থাকে তারা। তাদের একটির মধ্যেও হিংস্রতার কোনো আভাস পাই না। সঙ্গে ক্যামেরা ছিল না, থাকলে ভয়ে জড়সড় ভাল্লুকদের ছবি তুলে রাখতে পারতাম। ভাল্লুকদের ভয় দেখে আমার ব্যক্তিগত ভয় যখন ভোঁতা হয়ে আসছে, তখন গুহার মধ্যে ঢুকলো একটা বাঘিনী তার দুটো শাবককে নিয়ে। আমার গা ঘেঁষেই তারা গুহার ভিতরের দিকে চলে গেল। আমার বা ভাল্লুকদের দিকে ভ্রূক্ষেপও করল না। তারপর একটানা প্রায় 4 ঘন্টা ধরে ভাল্লুক, বাঘ ও মানুষের মধ্যে একটা বিস্ময়কর সহাবস্থান চলল। প্রাকৃতিক দুর্যোগই সম্ভব করল এই অসম্ভবকে। বৃষ্টি যখন থামল, তখন সন্ধ্যা হয়ে এসেছে। গুহা থেকে বেরিয়ে আসতে পারি না, কারণ গুহার সামনে জল জমতে জমতে মালভূমিটাকে জলাভূমিতে পরিণত করেছে। আমার বন্য পশু সঙ্গীরাও অনড়। গুহা থেকে বেরিয়ে যেতে তারাও সাহস পাচ্ছে না। আর ঘণ্টাখানেকের মধ্যে যেখানে যতটুকু আলোর চিহ্ন ছিল, সব কিছুকেই আচ্ছন্ন করে ফেলে গভীর অন্ধকার। গুহার ভেতরকার শূন্যতা এবং বাইরের বন একাকার হয়ে যায় নিবিড় অন্ধকারের ঐক্যবন্ধনে। বাঘ বা ভাল্লুকদের কাছে এই অন্ধকার অবশ্য অন্ধকার নয়, কারণ অন্ধকারের জবনিকা ভেদ করতে পারে তাদের চোখের দৃষ্টি। অন্ধকারে তাদের চোখ সক্রিয় বলেই তাদের চোখ অন্ধকারের মধ্যে জ্বলন্ত অঙ্গারখণ্ডের মতো জ্বলজ্বল করতে থাকে। আরও অনেক জ্বলন্ত অঙ্গারখণ্ড গুহার বাইরে বনময় ছড়িয়ে আছে। হয়তো বন্য প্রাণীদের অনেকেই বন্দী হয়ে পড়েছে জলার মধ্যে। এই অন্ধকার বনে আমি একা নই। গুহার মধ্যে বাঘ ও ভাল্লুক ছাড়া আরও অনেক বনের পশু ও সরীসৃপ বনময় ছড়িয়ে আছে। প্রাকৃতিক এই দুর্যোগের মধ্যে তারা ও আমি একই সংকটের সূত্রে বাঁধা পড়ে গিয়েছি। এই জনহীন বনের মধ্যে তারাই আমার বন্ধু। তাই আর ভয় পাই না বনজোড়া এই অন্ধকারকে। অন্ধকার গুহার মধ্যে মন যখন ভয়শূন্য হয়ে উঠেছে, তখন ভয়ঙ্কর একটা গর্জনে আমার বুক কেঁপে ওঠে। বনের সব বন্যপ্রাণী একযোগে গর্জে উঠলে যে শব্দ সৃষ্টি হতো, তাকেও ছাপিয়ে যায় এই আওয়াজ। সঙ্গে সঙ্গে এই গুহার পাথরের দেয়াল, বনের গাছপালা, লতা ঝোপ সব কিছুই যেন একসঙ্গে শিউরে ওঠে। এই গর্জনের সঙ্গে সুর মিলিয়ে সোচ্চার হয়ে ওঠে রকমারি শব্দ। কিসের শব্দ কোথা থেকে আসছে তার কিছুই বুঝতে পারি নে। জলের স্রোতের মতো এই শব্দের স্রোত বন পাহাড়কে কাঁপিয়ে তুলে এক টানা বয়ে যেতে থাকে। পায়ের নিচেও তার স্পন্দন অনুভব করি। হঠাৎ মনে হলো
এই বোধহয় সেই অশরীরী দানব। বৃষ্টির জল তার ঘুম ভাঙিয়েছে। তার গর্জন শোনা মাত্র এই গুহার মধ্যে আশ্রয় নেওয়া প্রাণীরা ভয়ে অস্থির হয়ে ওঠে। তারা বেরিয়ে যায় গুহা থেকে। আমার দিকে ভ্রুক্ষেপও না করে আমার গা ঘেঁষে যায়। তারপর যায় আর একজন, যাকে এ পর্যন্ত চোখেও দেখিনি। অন্ধকারের মধ্যে গাঢ়তর অন্ধকারের স্রোতের মতো বেরিয়ে যায় একটি মস্ত বড় অজগর সাপ। লম্বায় 10 মিটারের কম হবে না। বুঝতে পারি যে ভয়ে অজগরও জর্জর হয়ে উঠেছে। অজগরকে অনুসরণ করে আমিও বেরিয়ে যাই গুহা থেকে। গুহার বাইরে অন্ধকারের মধ্যে প্রচণ্ড তোলপাড় টের পাই। চোখে দেখা না গেলেও বুঝতে পারি যে বনের পশুরা প্রাণ ভয়ে ছোটাছুটি করছে। প্রাণ ভয়ে আমিও চাই তাড়াতাড়ি এই পাহাড় থেকে নেমে যেতে। ঠিক এমন সময় একটা অবিশ্বাস্য ব্যাপার আমার নজরে এলো। পাহাড়ের ওপরে যে জল জমে জলা সৃষ্টি হয়েছিল তা অদৃশ্য হয়ে গিয়েছে। এত অল্প সময়ের মধ্যে এতখানি জল কোথায় গেল? বুদ্ধি দিয়ে এর ব্যাখ্যা খুঁজতে গিয়ে একটা কথা আমার মনে আসে। পাহাড়ে মালভূমির মাথায় পাথর পরীক্ষা করতে গিয়ে অনেকগুলি ফাটল আমার নজরে এসেছিল। ফাটলগুলো পাথরের স্তরকে বিশ্লিষ্ট করেছে। এই সব ফাটলের মধ্যে দিয়ে পাহাড়ের মালভূমির উপরে জমে থাকা সব জল ঢুকে পড়েছে পাহাড়ের মধ্যে। এই বিপুল জলরাশির ভূগর্ভে প্রবেশের শব্দকে অদৃশ্য দানবের তর্জন গর্জন বলে আমার এবং আরও অনেকের মনে হয়েছে। অদৃশ্য দানবের গর্জন যে আসলে জলের পাতাল প্রবেশের শব্দ তার প্রমাণ একটু বাদেই দেখতে পাই। ততক্ষণে মেঘ কেটে গিয়ে আকাশে দেখা দিয়েছে আধখানা বাঁকা চাঁদ। তার আলোয় দেখতে পাই পাথরের ঢিবির তলা থেকে মেঠো ইঁদুর বেরিয়ে আসছে। 5-10টা নয়, শয়ে শয়ে ইঁদুর বেরিয়ে এসে শোভাযাত্রা করে এগিয়ে যাচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা মাটির তলার আশ্রয় থেকে বেরিয়ে এসেছে। জল ঢোকাতে মাটির তলায় আর থাকতে পারেনি। মাটির মধ্যে ঢুকে যাওয়া জলস্রোত তাদের টেনে বের করে এনেছে। এরপর অশরীরী দানবকে আর ভয় পাইনে। পাহাড় থেকে নেমে গাইড সুখলালকে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করি, কিন্তু বুঝেও সে বোঝে না। অশরীরী দানব সম্বন্ধে তার ভয়কে আমি অনেক চেষ্টা করেও ঘোচাতে পারি না। অগত্যা পাহাড়ে উঠে একাই আমাকে চালিয়ে যেতে হয় কয়লা খোঁজার কাজ।